আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ম্যাজিক উইথ সোহান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে ঘটনাটি নিয়ে এসেছি, ঘটনাটি অনেক ভৌতিক এবং অনেক দীর্ঘ। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ব্ল্যাক ম্যাজিক নামটার সাথে আমরা সবাই পরিচিত। আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। তিনি তার নামটি লিখেছেন এবং নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। আমি তার নাম মোহনা নামেই চালিয়ে দিলাম। বাড়ি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম উপজেলার কোন একটা স্থানে। পারিবারিক কিছু সমস্যা থাকায় নাম উল্লেখ করছি না। ছোট থেকে আমার পরিবারে আমি অনেক কিছু দেখেছি। আমার বাবা প্রবাসী। বাড়িতে আমার মা, ফুফি, দাদি, চাচা উনারা ছিলেন। জয়েন্ট ফ্যামিলি, তার উপর আমার মা বাড়ির বড় বউ। একটা কাজের লোককে যেভাবে কাজ করানো হয় তার থেকেও 10 গুণ বেশি কাজ করেন আম্মু। তবে এ নয় যে বড় বউয়ের দায়িত্ব কাজ করা, তাই করে যাচ্ছেন। এখানে মূল হচ্ছে বাড়ি কেউ কোনো কাজে হাত দিত না। ফুফিরা পায়ের ওপর পা দিয়ে খেতেন আর কলেজে যেতেন। চাচারা রাতে নেশা করে এসে আমার মাকে নানান কথা শোনাতেন। গোবরের লাঠি, ঘরের কাজ, ঘরের বাহিরের কাজ, সারা বাড়ির সবার রান্না করা, সকল কাজ আমার মায়ের করতে হতো। মানে পুরো বাড়ির কাজ আম্মু একা হাতে করতেন। একটা মানুষ বলতো না সাহায্য করবে, উল্টো কাজে কোনো ভুল পেলে আম্মুর গায়ে হাত তুলতেন দাদি। কিন্তু আমার মা কোনোদিনই আমার বাবার কানে এসব তোলেননি। সবসময় কল দিয়ে বলতো সবার সাথে অনেক হাসি খুশি আছি আমি, মিলেমিশে চলি, সবাই আমাকে অনেক আদর করে। আমার মায়ের চোখে মিথ্যা খুশির প্রমাণ দেখতে পেতাম। কিন্তু কথা কয়দিনই বা লুকানো যায়। আমাদের বাড়ির পাশে আরেক মহিলা আমার বাবাকে কল দিয়ে সব জানিয়ে দিয়েছিলেন। সাথে আম্মুকে যে টর্চার করা হতো সেসব ভিডিও করে ইমুতেও পাঠিয়ে দিয়েছিলেন। আব্বু এসব দেখে রেগে যান আর কিছুদিন পরে দেশে চলে আসেন। অবাক হয়েছিলাম, আব্বু আসার সাথে সাথে আমার দাদি পুরো গোষ্ঠী ফেরেস্তা হয়ে গেল। আম্মুকে কোনো কাজে হাত দিতে দিচ্ছে না। আম্মুর যেভাবে খেয়াল রাখতে শুরু করলেন, মনে হচ্ছিল আম্মু ছাড়া তাদের জীবন অচল। আম্মুর সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিল মার্জিত ভাষায়। কিন্তু বাবা সবটা আগে থেকে জানতেন বলে এসবে মন গলায়নি। পাশের গ্রামে একটা জায়গা কিনে সেখানে বাড়ি তোলেন এবং আমার আম্মু আর আমাকে সেখানে নিয়ে যান। আম্মু অনেক অনুরোধ করেছিলেন দাদিদের সাথে থাকার জন্য। হয়তো আব্বু বুঝতে পেরেছে এসব আম্মু মন রক্ষার্থে করে যাচ্ছে। আম্মুর চেহারা হাল দেখলে মনেই হবে না উনার চেয়ে সুন্দরী বউ এই গ্রামে আর একটাও ছিল। যাই হোক, আমরা আলাদা হয়ে যাবার পর আমার চাচারা বিয়ে করলেন, ফুফিদেরও বিয়ে দিলেন আমার আব্বু। তাদেরকেও দেখতেন আর আমাদেরকেও দেখতেন। চাচার ব্যবসা শুরু করার পর আব্বু শুধু আমার দাদিকে খরচের টাকা দিতেন। চাচারা ইনকাম করত, তাই সেদিকে তেমন খরচ না উঠিয়ে আমাদের সংসার জমাতো। আমার পরপর 2টা ভাই হয়, এই অবধি সবই ঠিক ছিল। কিন্তু একদিন আমার আম্মুর প্রচন্ড মাথা ব্যথা উঠে। ডাক্তার টাফনিল ট্যাবলেট দিয়েছিল, ওটা খেলে আম্মুর মাথা ব্যথা সেরে যেত। এবার আম্মু একসাথে 2টাও খেয়েছে, কোনোভাবে ব্যথা যাচ্ছিল না। পরে আব্বুকে এসব জানাই আমি। আব্বু আম্মুকে ঢাকায় পাঠান আমার মামার সাথে। অনেক টেস্টও করিয়ে আম্মুর কোনো রোগ ধরা পড়েনি। দিন দিন আম্মু অসুস্থ হয়ে যাচ্ছিলেন। প্রায় 2 মাস কেটে যায়। আম্মু শোয়া থেকে উঠতে পারছিলেন না। কিছুদিন পর আব্বু আবার দেশে ফিরলেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবে আম্মুকে সুস্থ করা যাচ্ছিল না। এইভাবে কদিন কেটে যাওয়ার পর আম্মুর মধ্যে এক অদ্ভুত আচরণ দেখা যায়। আম্মু যখন একা থাকতেন নিজে নিজে কি সব বিড়বিড় করে বলে যেতেন, যেন কার সাথে উনি চুপি চুপি মনের কষ্ট ভাগ করত। এই ব্যাপারটা আব্বু সহ আমরা সবাই নোটিশ করেছি। তখন আমাদের সন্দেহ হয় কোনো ভূত বা জিনের ব্যাপারে, কিন্তু আব্বু এসব বিশ্বাস করতেন না। তবুও আমার জোরাজুরিতে কয়েকজন হুজুর দেখান, তবে লাভ হয়নি। 2-3 দিন ভালো থাকার পর আবার পাগলামি বেড়ে যেত। আম্মুর গোসল করা হতো না, ঠিক মতো খাবার খায় না, বিছানাতেই পায়খানা করে দিত ইত্যাদি। মাথার চুলগুলো দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিল, চোখের নিচে কালি দাগ আর চামড়া খসখসে হয়ে যাচ্ছিল। দেখতে দেখতে এমন এক পর্যায়ে যায় যে আম্মু আমাদেরকেও চিনতে পারতো না। মানে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর চিনতে পারতেন। দেখার সাথে সাথে এমন ভাবে তাকাতেন যেন কোনো অপরিচিত ব্যক্তি উনার সামনে এসেছে। কখনো কখনো হাতের কাছে যা থাকতো তা আমাদের দিকে ছুঁড়ে মারতেন। মোট কথা, আম্মুর মধ্যে আর আগের মানুষটিই নেই, যেন উনাকে অন্য কেউ পরিচালনা করে যাচ্ছিল। এরপর আসে সেই বিশেষ দিন যেদিন আমার বাবা ভূত জিন বিশ্বাস শুরু করলেন। রাতের বেলা একটা শব্দে আব্বুর ঘুম ভেঙে যায়। চোখ মেলে আব্বু তাকিয়ে দেখে আম্মু পাশে নেই। বিছানা থেকে উঠে আব্বু বারান্দায় যান আর সেখানে গিয়ে দেখতে পান একটা বৃদ্ধ লোক আম্মুর সামনে দাঁড়িয়ে আছেন। সাদা সাদা উনার চুল, বড় বড় চোখ, তবে অনেক খাটো। আব্বুর ভাষ্য মতে 3.5 ফুট হবে তার উচ্চতা। আব্বুকে দেখার সাথে সাথে বৃদ্ধ লোকটা একটা লাফ দিলেন বারান্দার বাইরে। আব্বু শুধু হা করে তাকিয়েছিলেন। বারান্দায় লোহার গ্রিল দেয়া, সেখানে ছিদ্র দিয়ে শুধুমাত্র একটি হাত বের হবে। একটা আস্ত মানুষ বের হওয়া একেবারেই অসম্ভব। যেন বাতাসের মতো চলে গেল ওই বৃদ্ধ লোকটা। আব্বু আম্মুকে ডাক দিতে জ্ঞান হারিয়ে পড়ে যান।
বারান্দায় লোহার গ্রিল দেয়া, এখানে ছিদ্র দিয়ে শুধুমাত্র একটি হাত বের হবে, একটা আস্ত মানুষ বের হওয়া সম্ভব নয়। এরপর আব্বু বহু স্থানে যান। আম্মুর এই সমস্যা কিছুতেই ঠিক করা যাচ্ছিল না। একটা সময় তৈরি হয় ভয়াবহ দিন। আম্মুর চোখ ভিতরে ঢুকে যায়, শরীর রক্ত শূন্যতায় ভুগছে, যেন কেউ দেহ থেকে সব সময় রক্ত চুষে চুষে খাচ্ছে। ওজন কমে গেছে আগের চেয়েও আরো 60 ভাগ। ঠিক মতো খাবার খায় না, না বলে কথা কারো সাথে। শুধু যখন রাত নিশি হয় তখন নিজে নিজে কি সব বিড়বিড় করে বলে বেড়ায়। পুরো বাড়িতে একা একা হাঁটবে সারা রাত, গুনগুন করে অনেকগুলা কথা বলে, জানি না কার সাথে। এই সময়ও ডাক্তার দেখানো হলে ডাক্তাররা মেজর কোনো সমস্যা বের করতে পারলো না, শুধু পুষ্টির অভাব। হাজার রুচির ঔষধ খাওয়ানো হয়, তবুও খায় না। আব্বু দেশে ব্যবসা দাঁড় করায়, দেশ থেকে যাবে না বলে সিদ্ধান্ত নেয়। এদিকে কদিন পর আব্বুর ব্যবসা তো লসের উপর লস হতে থাকে। ফার্মের মুরগি মরা গাছের পাতার মতো ঝরতে থাকে। 100 মুরগি ক্রয় করলে ওখান থেকে 40টাই মরে যাচ্ছে। আবার একেবারে 50,000 লাভ হলে পরের বার 1 লাখ টাকা লস গুনতে হচ্ছে। লাভের চেহারা তো দেখছে না, উল্টা ইনভেস্ট গুলো তোলা কষ্টসাধ্য হয়ে যায়। অন্যদিকে আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি তো আছেই। লাস্ট 2021 সালে আম্মু একটা দুর্ঘটনা ঘটায়। আমি রান্না বান্না শেষ করে রুমে আসি ফ্রেশ হতে। হঠাৎ থালা বাসনের ঠাংঠুং শব্দ শুনে রুম থেকে বের হয়ে আসি। এসে দেখি আম্মু কিচেন থেকে ছুরি নিয়ে নিজের হাত নিজেই কাটছেন। ফ্লোর হয়ে যায় রক্তাক্ত। আমি ভয়ে চিৎকার দিতেই আমাদের প্রতিবেশীরা ছুটে আসে আর আম্মুকে সেভ করে। আম্মু ওনার কাটা হাত দেখায় সবাইকে আর হাসে, যেন তিনি অনেক মহৎ একটা কাজ করলেন। এভাবেই দিনের পর দিন আমাদের অবনতি বেড়ে যাচ্ছিল। আব্বুর পকেটে প্রায় ফাঁকা হয়ে চললো। আম্মুর চিন্তায় আব্বুকে এখন আর চেনা যাচ্ছে না। শেষমেশ উপায় না পেয়ে আব্বু কাঁচামালের ব্যবসা ধরে, অর্থাৎ বাজারে সবজি আলু বিক্রি করা। কলেজ গেলে আমাকে অনেকে এ নিয়ে খোঁচা দিয়েছে, কিরে তোর বাপ নাকি বাজারে তরকারি বিক্রি করে? এত অবনতি কিভাবে হলো তোদের? এসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই, কারণ মূল সমস্যা এখনো আমরাই জানি না। তবে আব্বু সবজি বিক্রি করে, এতে আমার এক ফোঁটাও লজ্জা হতো না। আমার আব্বু আমাদের জন্য অনেক করেছে, আজ ওনার এই হাল শুধুমাত্র আমাদের জন্যই। দেখতে দেখতে চলে যায় 2022 সালটাও। আম্মুকে একেবারে বিছানায় শুয়ে পড়েছে, গাল ভিতরে ঢুকে গেছে, ধরা যেতে পারে কোনো 100 বছরের মহিলার মতো, অথচ আম্মুর বয়স সবে মাত্র 41। আম্মুর এক বান্ধবী একদিন আমাকে মেসেজ করে জানায়, তোর মায়ের সমস্যার জন্য অনেক লোকই তো দেখাইলি, একজন লোক আছে, ওনার সাথে আলাপ করে দেখতে পারিস। যদি উনি ঠিক হয়, ওনার কথা শুনে আমি তেমন আমলে নিইনি, তবে কি মনে করে যেন তার দেয়া লিঙ্কে যাই, গিয়ে দেখি একজন লেখকের আইডি। আরো অনেকের এই ধরনের কেস সলভ করলেন। ওনার সাথে কথা বলেছি, কিন্তু চার্জ বেশি ছিল বলে আর কথা আগায়নি। জানাবো বলে মেসেজ শেষ করেছি। কদিন পর আব্বুকে এই ব্যাপারটা জানাই। আব্বু বললেন অর্ধেক আগে দিয়ে কাজ করবেন কিনা, তবে চেষ্টা একটা করা যায়। আমিও তখন রিয়াজ ভাইকে জানাই, অর্থাৎ ওই লোকটির নাম ছিল রিয়াজ, আর উনি তাতে রাজি হয়ে যান। বাকিটা রিয়াজ ভাইয়ের থেকেই শুনি। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ রাজ। এই ব্যাপারে কথা আমার দিকে নিয়ে আসার কারণ হলো, ট্রিটমেন্ট পুরোপুরি মোহনা দেখেনি। যেহেতু পুরো ঘটনার সাক্ষী আমি, তাই এই ব্যাপারে আপনাদের খোলসা আমি করছি। মোহনার মেসেজ অনেক লম্বা ছিল, ধৈর্যের কমতি আছে, তাই ওর ফোন নম্বর নিয়ে কথা বলি আমি। কেঁদে কেঁদে জানাই সবটা। আমি ব্যাপারটা আয়ুব হুজুরকে বলাই, তিনি হাজিরা দেখলেন, এরপর বললেন ট্রিটমেন্ট করা যাবে। আমি আবার মোহনাকে মেসেজে সবটা খোলসা করলাম। সে জানাবে বলে বিদায় নিল, কিন্তু আবার মেসেজ দিয়েছে প্রায় মাসখানেক পর। কথা হয় অর্ধেক দিয়ে ট্রিটমেন্ট শুরু করার জন্য। আমি উনার মায়ের হাল দেখে রাজিও হয়েছি। যদি আমার দ্বারা উনি সুস্থ হন, তবে দোয়াটা আমার মূল পাওয়া হবে। ট্রিটমেন্টের দিন মোহনার বাবাকে কল করি, কল দিয়ে মূল সমস্যা জানাই। মোহনার মায়ের নাম আর নানির নাম নিয়ে আসন বসায় আয়ুব হুজুর। আসনে ওসমান জিনকে ডাকা হলে তিনি আসেন। অনেকগুলো আয়াত পরে হুজুর 8টা জিনজলি একটা কলা গাছে ঢুকালেন। এরপর 2টা জিনজলি আমার হাতে দিয়ে বললেন পাহাড়ের যে কোনো একটা ফল গাছে মেরে আসতে। যদিও ফল গাছ বলতে আম, কলা, কাঁঠাল বা যে কোনো ফল বোঝায়। আমি উনাকে অনুসরণ করে পাহাড়ে একটা কলা গাছেই পেরাক মেরে আসলাম, আর 8টা পেরাক মারা গাছটি সমুদ্রে ভাসিয়ে এলাম। আরো অনেক কাজ সেরে আয়ুব হুজুর একটা আগুনের শিখা বানায়। এরপর ওটার উপর মন্ত্র করে মোহনার মায়ের পিছে থাকা জিনকে বন্দি করে। কাজ সেরে আমার হাতে কিছু জিনিস দেয়, যা আমি কুরিয়ারে পাঠাই। ওসব মোহনার বাবা 5 দিন ব্যবহার করেন। 5 দিন পর থেকে মোহনার মায়ের ক্ষুধা লাগতে শুরু হয়। মোহনার কল্পে জানতে পারি উনি প্রচুর খাচ্ছেন, ধীরে ধীরে ভালো মন্দ কথাও বলে যাচ্ছেন। মোহনার বাবা কিস্তি উঠিয়ে হুজুরের পেমেন্ট সেরে আবার ফার্মের ব্যবসা ধরেন। এইবার অসফল হয়নি। বর্তমান ওনাদের 2টা ফার্ম, আর মোহনার মা পুরোপুরি সুস্থ। মোহনার মুখেই শোনা, সে তার মাকে সেইভাবে দেখেছেন যেভাবে ছোটবেলায় দেখেছিল। তবে একটা সমস্যা ঠিক করা যায়নি। সমস্যা শুরু হবার পর থেকে মোহনার মায়ের অনেক কিছুই মনে নেই। ওনার ভাষ্যমতে একটা বৃদ্ধ লোককে তিনি রোজ স্বপ্নে দেখতেন এবং তার সাথে অনেক কথা বলতো, অর্থাৎ জেগে তিনি যা করতেন ওনার সাথে সেসব স্বপ্নের ন্যায় ছিল। ক্ষুধাও লাগতো না, আর না কিছু ভালো লাগতো। শুধু শুধু স্বামী সন্তানকে ওনার অসহ্য লাগতো। এই
এবার আসি মূল সমস্যায়। মোহনার মাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল বিয়ের পরেই, শুধুমাত্র তাদের ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। মোহনার বাবার জন্য মোহনার দাদি অন্য মেয়ে পছন্দ করে রেখেছিলেন। ওই মেয়ের পরিবার আর মোহনার দাদি দুই পরিবার মিলেই কাজগুলো করেছে। মোহনার মায়ের রাশি ভারী ছিল বলে তৎক্ষণাৎ এসবের ইমফ্যাক্ট পড়েনি। ইমফ্যাক্ট পড়ে না দেখে ওনারা একবার দুবার নয়, প্রায় 20 থেকে 25 বার করেছে ব্ল্যাক ম্যাজিক। এসবে কাজ হচ্ছে না দেখে মোহনার বাবা যখন বাড়ি আসেন তখন ওনার উপরেও করা হয়। ততদিনে তিনি আলাদা হয়ে যান, আর এই রাগে ওই মেয়ের পরিবার মোহনার বাবাকে ধ্বংস করার জাদু করলেন। যেসব ইমপ্যাক্ট আলাদা হবার পরে শুরু হলো আর সমাপ্ত ঘটলো 2023 সালে। এখন মোহনার পরিবারের কোনো সমস্যা নেই, আল্লাহ কবুল করলেন বলে আয়ুব হুজুর উসিলা হয়েছে। মোহনাদের পুরো বাড়ি বন্ধ করা আছে, সাথে প্রতিটা ব্যক্তিও। পরিশেষে বলবো, মজার ছলে হলেও কোনোদিন কাউকে ব্ল্যাক ম্যাজিক করতে যাবেন না। কুফরি করা যেমন শিরক, এর ইমপ্যাক্টও মারাত্মক। একজন মানুষকে হুট করে মৃত্যু দেয়া এই ব্ল্যাক ম্যাজিক। ধীরে ধীরে মানুষটি এর ফল ভোগ করে। ভিকটিম প্রতিদিন মৃত্যুবরণ করে, আবার জাগ্রত হয়, আবার মারা যায়। যার সাথে ঘটে তারা জানে, বাকির এটিকে গল্প হিসেবে ভুলে যান। তবে উপদেশটা ভুলবেন না, কখনো মজা করেও ব্ল্যাক ম্যাজিক করবেন না। এই ছিল